রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে খুনের বিচার ও দেশ গঠনে আন্তরিকতা চায় শহীদ পরিবারগুলো। স্বজনহারা বাবা মার আক্ষেপ, এখনও গ্রেফতার হয়নি উল্লেখযোগ্য আসামিদের অনেকে। 114 জনের মরদেহই শনাক্ত করা যায়নি, তাই সন্তান হারিয়েও মিলছে না বীরের মায়ের স্বীকৃতি। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রাসেল আহমেদ। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। বিশ্ববিদ্যালয় বন্ধ, রাজপথ মুখরিত স্লোগানে। গুলির কান ফাটা শব্দের বিপরীতে তীব্র বেগে প্রতিধ্বনিত হয় ন্যায় বিচারের দাবি। বাবার পেছনে জোহরের নামাজ শেষে বিক্ষোভে সামিল হন MIST চতুর্থ বছরের শিক্ষার্থী ইয়ামিন। খানিক পরেই গুলিতে রক্তাক্ত ইয়ামিনের শরীর। পরের গল্পটা চরম অমানবিকতার। মৃতপ্রায় ইয়ামিনকে ছাদে নিয়ে শিকারের কৃতিত্ব জানান দিচ্ছিল পুলিশের APC। ভাতিজা ফোন দিয়ে বলতেছে যে চাচা, আমাদের নাকি কোন আত্মীয় মারা গেছে, থানা থেকে ফোন দিয়েছিল, তো ওনারা বলছে যে আমাদের অনুমতি ছাড়া যেন লাশ দাফন করা না হয়। কে মারা গেছে? তখন আমি বলছি তোর ভাইও মারা গেছে। তো আসলে তো কারোর বিশ্বাস করার কথা না, যেহেতু সে মিছিল মিটিংয়ে তো অভ্যস্ত না। কয়েকদিন আগেই রক্তচক্ষু উপেক্ষা করে বুকে বুলেট নিয়েছে আবু সাইদ। বয়স কম হলেও সাহসে কম ছিল না BF শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফের। মিরপুরের উত্তাল আন্দোলনে সাহসী জনতার কাতার থেকে বিলিয়ে দেয় জীবন। আমরা নিজেরাও রাজনীতি করি না কখনো, আর আমার ছেলে তো সেটাতে রিলেটেড থাকবেই না। যখন আবু সাইদ মারা যায় তখন থেকেই আহনাফ অনেক আপসেট ছিল। একমাত্র ছেলে মারুফকে নিয়েছিল মৌসুমী আক্তারের সংসার। নিজে বড় হয়েছেন এতিমখানায়। স্বামীর মৃত্যুর পরে 15 বছরের লড়াইটা কেবল মারুফকে ঘিরে। 21 জুলাই আন্দোলনে গিয়ে আর ফেরেনি মারুফ। মেলেনি মরদেহ, চিহ্নিত না হয় পায়নি রাষ্ট্রীয় কোনো সুবিধাও। 5 তারিখে মনে নাই, ওইখানে গেছে, তারপর ও নিজেই স্বীকার করছে, কাম্মু আমি আন্দোলনে গেছিলাম। আমি বলছি বাবা আর যাইব না। 21 তারিখে কি ওই কোথায় গেছে, আন্দোলনে গেল না কোথায় গেল আমার তো বইলা যায়নি। এই পর্যন্ত আমার ছেলের একটা ভালো মন্দ খবর আমি পাইলাম না। বছর ঘুরেছে, নতুন রাজনীতিতে জুলাই যোদ্ধাদের প্রশংসা। শহীদ পরিবারের আক্ষেপ, এত প্রাণের বিনিময়ে রাষ্ট্রের গুণগত পরিবর্তন কই? বড় বড় নেতারা পালিয়ে গেছে, ঠিক আছে, পালিয়ে গেছে তারা। তাদেরকে পালানোর জন্য সাহায্য এই রাষ্ট্র থেকেই করা হয়েছে। এমনকি জানেন, আমি লোকেশন দিয়ে দিছি যে আসামি ঘরে আছে, সেখানে গিয়েও আমার আয়ু ওই আসামিকে ধরেনি। রাজনৈতিক দল বলেন, তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তী বলেন, সবাই ওই শহীদদের দিচ্ছি তা দিচ্ছি, তাদের জন্য মায়ে কান্না করছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমার সন্তান এমনি এমনি রক্ত দিয়ে যায় নাই। এই দেশের একটা আদর্শ মাথায় রেখে সে মৃত্যুবরণ করছে, আর এরা কি করতেছে। সুতরাং এটা জনগণের কাছে তার যেমন জবাবদিহি করতে হবে, এহকালে করতে হবে, পরকালেও করতে হবে। আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য কি, আমি এই দেশে বাংলাদেশের নাগরিক হয়েও এখন আমার ছেলের একটা ভালো মন্দ খবর পাইলাম না। কারণ আমার টাকা নাই, আমার কোনো ক্ষমতাশালী লোক নাই, এর জন্য আমি কোনো বিচারও পাইতেছি না, আমার ছেলের একটা ভালো মন্দ খবরও পাইতেছি না। সব হারানোর ঝুঁকি নিয়ে পথে নেমেছে যে যুবক, তার রক্তের ঋণ যেন বৃথা না যায় রাষ্ট্র মেরামতে, এইটুকু প্রত্যাশা স্বজন হারাদের। আমি আজকে 1 বছর উপরে হয়ে গেছে, আমার কেউ মা করে ডাকে না। 1971 সালে নির্মম হত্যাকাণ্ডের পর বধ্যভূমিতে ঠাঁই হয়েছিল বাঙালি বুদ্ধিজীবীদের। স্বাধীনতার 54 বছর পর আবারও নির্মম হত্যাকাণ্ডের শিকার এদেশের ছাত্র জনতা, তাও রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। গণহত্যার 1 বছর পরেও এই আধুনিক যুগে এসেও সেই 114 জনের ঠিকানা কিংবা চিহ্নই বের করতে পারেনি রাষ্ট্র। সন্ধান দিতে পারেনি পরিবারের কাছে তার স্বজনের মরদেহটি কোথায় দাফন করা হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।